প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার 3 এর পল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় যে অধ্যায় রয়েছে অর্থাৎ সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ। এই যে 3 নম্বর অধ্যায়টি রয়েছে, এই অধ্যায় থেকে আজকের পর্বে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই পর্বে আলোচনা করব। তাই অবশ্যই পর্বটা তোমরা দেখো। এবং এর আগে যে দুটো পর্ব আলোচনা করা রয়েছে অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তো এই অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা হয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, অথবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তার পাশাপাশি এর যদি সম্পূর্ণ ফ্রি পিডিএফ প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাও, আর এই পর্বের মধ্যে আমি আলোচনা করে দেবো ফ্রি পিডিএফ কোথা থেকে সংগ্রহ করবে। পাশাপাশি দেখো, তোমাদের সাবস্ক্রাইব তোমরা যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে যে জয়েন বাটন রয়েছে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে। তো দেখো, এক দাগে যে প্রশ্নটি রেখেছি যে সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ, এই যে অধ্যায়টি রয়েছে এখান থেকে বলেছে কত খ্রিস্টাব্দে ব্ল্যাক ডেথ রোগটির উদ্ভব ঘটে। এখানে অব্দ দেওয়া রয়েছে 667 অব্দ, 587, 430 আর 1346 অব্দে। তো তোমরা এখানে উত্তর করো 667 অব্দে, অপশান ক। 2 নম্বর, মহামারী চলাকালীন ভ্যাকসিনের ভূমিকা হলো। ভ্যাকসিনের ভূমিকা কি? যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর সংক্রমণ কমানো। এটাই কি ভ্যাকসিনের ভূমিকা, তাই না? এটা আমরা প্রত্যেকে কম বেশি জানি। নেক্সট, ব্ল্যাক ডেথ সৃষ্টি হয়েছিল কিসের দ্বারা? এটা সৃষ্টি হয়েছে ইয়ারসিনিয়া পেস্টিসের দ্বারা। কোভিড মহামারীতে ব্যবহৃত একটা ভ্যাকসিন যেটা হচ্ছে কোভ্যাক্সিন, এটা তো আশা করি প্রত্যেকের জানা উচিত এই প্রশ্নের উত্তরটি। 5, স্প্যানিশ ফ্লু কি নামে পরিচিত? স্প্যানিশ ফ্লু কি নামে পরিচিত? সেটা হচ্ছে গ্রেট ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক। এইডসের পূর্ণরূপ কি? এটা করো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ অপশান গ। এইচআইভির এর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ অপশান ক। কত খ্রিস্টাব্দে এই এইডস মহামারীর সূচনা ঘটেছিল? সেটা হচ্ছে 1981-তে। যদি বলে কত সালে জাতিপুঞ্জ কর্তৃক এইডস মহামারীকে বৈশ্বিক সংকট বলে উল্লেখ করে? কত সালে এই এইডস মহামারীকে বৈশ্বিক সংকট বলে ঘোষণা করা হয়, মানে জাতিপুঞ্জ ঘোষণা করে কত সালে? সেটা হচ্ছে 2001 সালে। যদি বলে কে ঘোষণা করে, সেটা হচ্ছে জাতিপুঞ্জ। আচ্ছা, কত সালে? 2001 সালে। তো 1981 খ্রিস্টাব্দে কোন দেশের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা অর্থাৎ সিডিসি সর্বপ্রথম এই রোগটি শনাক্ত করে? এটি মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে। কোভিড-19 রোগটির উদ্ভব ঘটে চীনের উহান শহরে। দেখো, কোভিড নিয়ে বেশ কতগুলো প্রশ্ন রয়েছে, এবার পরপর আলোচনা করব। তোমাদের কোভিড সম্পর্কে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো জানা হয়ে যাবে, আর এর মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের কিন্তু জানা আছে কোভিড রিলেটেড। আচ্ছা, কোভিড-19 রোগের উদ্ভব ঘটে চীনের উহান শহরে। কত সালে কোভিড-19 রোগটি একটি প্রাণঘাতী রোগ হিসেবে আত্মপ্রকাশ করে? তো প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, এই যে 19 দেওয়া রয়েছে। কোভিড-19 মানে কি করে দাও? 2019। ব্যাস। কোন সংস্থা কোভিড-19 মহামারীকে বৈশ্বিক মহামারী রূপে ঘোষণা করা হয়? সেটা হচ্ছে WHO, WHO। কত সালে কোভিড-19 রোগটিকে বৈশ্বিক মহামারী হিসেবে আখ্যা দেওয়া হয়? ঠিক তার পরের বছর 2020 সালে, কারণ 19 শেষের দিকে হয়েছিল। কোভিড-19 মহামারীতে প্রাণঘাতী মহামারী হিসেবে কততম স্থান অধিকার করেছে? 5th। কত খ্রিস্টাব্দে গ্রেট প্লেগ অফ লন্ডন মহামারীর উদ্ভব ঘটে? এটা 1665 খ্রিস্টাব্দে। কত সালে কোভিড-19 মহামারীর টিকা আবিষ্কৃত হয়? 2020-তে। আচ্ছা, এরপরে যে কোভ্যাক্সিন আর কোভিশিল্ড, এই যে টিকা দুটোর মাধ্যমে কোন রোগ প্রতিরোধ করা হয়? তোমরা প্রত্যেকে জানো, কোভিড-19। টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন একটা রোগ যেটা হচ্ছে হাম, পোলিও, যেটা আর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো তিনটেই ঠিক। তো তোমরা করবে অপশান ঘ, কারণ এখানে লেখা আছে সবকটিই ঠিক। এটা হবে উত্তর। সম্প্রতি কোভিড-19 মহামারীর প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে? WHO। IHR এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন।
হু কর্তৃক কত খ্রিস্টাব্দে IHR কর্মসূচিটি গৃহীত হয়? 1969। GOARN এর পুরো কথা কি? গ্লোবাল আউটব্রেক অ্যালার্ট অ্যান্ড রেসপন্স নেটওয়ার্ক, অপশন ক। ERF এর পুরো কথাটি হলো এমার্জেন্সি রেসপন্স ফ্রেমওয়ার্ক। এবার কতগুলো ফুল ফর্ম পাবো এখানে আমরা। যে GVSI এর পুরো কথাটা হলো গ্লোবাল ভ্যাকসিন সেফটি ইনিশিয়েটেড। কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক GVSI উদ্যোগ গৃহীত হয়? 2011 সালে। মহামারী প্রতিরোধে হু কর্তৃক গৃহীত পদক্ষেপ সবকটি ঠিক, মানে IHR, GOARN, ERF যেগুলোর ফুল ফর্ম কিন্তু একটু আগে আলোচনা করে দিলাম। PIP এর সম্পূর্ণ রূপ হলো কি? PIP এটা করো প্যান্ডেমিক ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তোমরা এখানে একটা প্রশ্ন কমেন্টে জানাও যে WHO এই হু এর সম্পূর্ণ নাম। এটা তোমরা প্রত্যেকে আশা করি জানো এবং প্রত্যেকে তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরটি কিন্তু লিখবে। আচ্ছা, তাহলে GHSA এর সম্পূর্ণ রূপ কি? গ্লোবাল হেলথ সিকিউরিটি এজেন্ডা। যে দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানব স্বাস্থ্য, প্রাণী স্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্য এর আন্তঃসংযোগকে তুলে ধরা হয় তা হলো একটি স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি। পরিবেশ বা এনভায়রনমেন্ট শব্দের উৎপত্তি ঘটেছে কোথা থেকে? এনভায়রনমেন্ট থেকে। আর এর অর্থ কি? মানে এই এনভায়রনমেন্টের অর্থ কি? ঘিরে থাকা, পরিবেষ্টিত করা বা আর হচ্ছে পারিপার্শ্বিক। তাহলে তিনটেই যখন ঠিক হচ্ছে তাহলে আমরা উত্তরে করব সবকটি ঠিক, অপশন ঘ। পরিবেশ শব্দটির প্রবর্তক হলেন থমাস কার্লিন। এরপর বলছে পরিবেশগত নিরাপত্তা মূলত পরিবেশের অবক্ষয়, জলবায়ুর পরিবর্তন, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার মতো বিষয়গুলির মধ্যে অন্তর্নিহিত সম্পর্ককে আলোকপাত করে। এই বক্তব্যটি হলো এটি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রামের। পরিবেশগত নিরাপত্তা হলো জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু, যা মানুষের সঙ্গে প্রাকৃতিক সম্পদের একটা পারস্পরিক সংযোগ বজায় রাখে। এই যে বক্তব্যটি, এটা কিন্তু এনসাইক্লোপিডিয়া অফ ইকোলজি এর, অপশন খ। তো এরপরে এই প্রশ্নগুলো রয়েছে, এটা দেখো 36 এবং 37 আকারে বড় বলে এটা পড়ছি না। নেক্সট, বর্তমান বিশ্বে পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো কি? জলবায়ুর পরিবর্তন। FAO এর সম্পূর্ণ রূপ হলো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। FSI এর সম্পূর্ণ নাম ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, অপশন ক। কয়লা, তেল, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন হয় কি? কার্বন ডাইঅক্সাইড হয়, সালফার ডাইঅক্সাইড হয় এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়, অপশন ঘ। বায়ু দূষণকারী একটা গ্যাস সালফার ডাইঅক্সাইড, আর বায়ু দূষণের ফলে বৃদ্ধি পাচ্ছে কিন্তু অ্যাসিড বৃষ্টি আর গ্রিনহাউস গ্যাস, এই যে অপশন ঘ হয়ে যাবে। অ্যাসিড বৃষ্টির ফলে মার্বেল নির্মিত ভাস্কর্যের যে ক্ষতিসাধন ঘটে তাকে বলা হয় স্টোন ক্যান্সার। কোন গ্যাসের প্রভাবে ওজোন স্তরের বিনাশ ঘটেছে? কোন গ্যাস? যেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস। ওজোন স্তর বিনাশের ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র সমস্ত কিছুই চরম সংকটের মুখে, কারণ পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তার মাত্রাটা বেড়ে গেছে। আর পরিবেশগত যে নিরাপত্তা, এটা বলতে শুধুমাত্র বোঝায়, এখানে যেটা বলা হয়েছে অপশন অনুযায়ী, যে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। মৌমাছি সহ অন্যান্য কীটপতঙ্গের বিলুপ্তি ঘটেছে কীটনাশক ব্যবহারের ফলে। রেফ্রিজারেটর থেকে নির্গত একটা গ্যাস, এটা করো CFC অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন। আচ্ছা, পর্ব ভালো লাগলে তোমরা কিন্তু প্রত্যেকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশাপাশি তোমরা কিন্তু চাইলে অবশ্যই জয়েন বাটনে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে যাবে এবং ফ্রি PDFগুলোও পেয়ে যাবে। নেক্সট, কোন গ্যাস ওজোন স্তরের অবক্ষয় ঘটিয়ে ওজোন গহ্বর সৃষ্টি করে? ক্লোরোফ্লুরো কার্বন। এমন একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো যা বিশ্ব উষ্ণায়নের পক্ষে দায়ী নয়, সেটা হচ্ছে নাইট্রোজেন।
আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটু বলে দিই যে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পিডিএফ আকারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হও। আর এই ভিডিওর মধ্যে দেওয়া পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ওজোন স্তরের সবচেয়ে বড় গহ্বরটি পরিলক্ষিত হয় কোথায়? আন্টার্কটিকার আকাশে। ইউএনএইচসিআর এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। বায়ুমণ্ডলের একটি প্রাথমিক বায়ুদূষক হলো CO2 মানে কার্বন ডাই অক্সাইড। আর বায়ুমণ্ডলের একটা গৌণ বায়ুদূষক হলো O3 ওজোন। O3 মানে ওজোন, ওজোন গ্যাস। জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনের ফলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? CO2 কার্বন ডাই অক্সাইড। মাত্রাতিরিক্ত তাপবিদ্যুৎ উৎপাদনের ফলে বাতাসে কিসের পরিমাণ বৃদ্ধি পায়? বাতাসে সালফার ডাইঅক্সাইড বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, ফ্লাই অ্যাশের পরিমাণও বেড়ে যায়। অপশন ঘ, তো সবকটাই সঠিক। কত খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে? 1984। ঠিক আছে, ভোপালের ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে কোন গ্যাস নির্গমনের ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? সেটা হচ্ছে MIC অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। তো এই 7টা প্রশ্ন আজকের এই পর্বে আলোচনা করলাম, তোমরা অবশ্যই এগুলো ভালো করে কিন্তু দেখে রেখো। আর এই অধ্যায়ের বাকি প্রশ্ন পরবর্তী একটা পার্টে বা পর্বে আমি আলোচনা করে দেবো। আর আজকের এই পর্বটি তোমরা প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করে নিও। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পাশাপাশি তোমরা চাইলে কিন্তু চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।